এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা কর্মীদের দিলেন বিরাট নির্দেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমার নেতাকর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না, তাদের কোনো ছাড়া হবে না, প্রত্যেকটা পাই পাই হিসাব নেওয়া হবে। এবং ইনশাল্লাহ ওই ইউনুসের শাস্তি ওই বাংলাদেশে আমরা করবো। এবং সাথে যারা আজকে লম্বা লম্বা কথা দেখাচ্ছে, অনেক কিছু দেখছে, স্বপ্ন দেখছে, ও আপনার একদিন অন্ধকারে মিশে যাবে, সে বিশ্বাস আমার আছে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, জনগণের উপর আমরা আস্থা রাখি, এই কথা সবাইকে মনে রাখতে হবে। এদিকে ঢাকায় আসছেন পলা কাপুর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। এদিকে এবার লড়াইয়ের ময়দানে নেত্রী শেখ হাসিনা কর্মীদের দিলেন বিরাট নির্দেশনা। শেখ হাসিনার নির্দেশে মাঠে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমজান মাসেই দেশে ফিরছে শেখ হাসিনা, নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান। এদিকে মহা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছে উপদেষ্টারা। শত শত দুর্নীতির অভিযোগ, কি জবাব দেবেন উপদেষ্টারা? যে কোনো সময় বাতিল হতে পারে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আন্তর্জাতিক চাপ অব্যাহত। আন্তর্জাতিক চাপে দিশেহারা তারেক রহমান। একটি কথা বলি, শুধু মাঠে ছিলাম আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কোনো কর্মসূচি সফল করার জন্য। আমরা কিন্তু মহানগরের নেতৃত্বে আমরা কিন্তু আপনাদের সাথে নিয়ে কিন্তু আমরা যে বসার ফল এখনো কিন্তু আপনারা পান। এই যে বসেছি, এই বসার ধারের কাছে কিন্তু কোনো সংগঠন, এইটাই একটা সময়। আর সেই দিনের কর্মসূচি থাকবে একটু ব্যতীত। এদিকে 26 মার্চের আগেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন, ইউনূস বিদায়ে সেনা ভূমিকায় জল্পনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22 ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26 ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনা জন্ম দিয়েছে। এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা কর্মীদের দিলেন বিরাট নির্দেশ। দিল্লিতে আওয়ামী লীগ নেত্রী হাসিনার দিল্লির ভার্চুয়াল বৈঠকের সারমর্ম এটাই। মঙ্গলবার তিনি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে হাসিনা দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে দলীয় কর্মীদের 3টি হোমওয়ার্ক দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, এই হোমওয়ার্ক কোনোভাবেই ফেলে রাখা যাবে না, আজকের কাজ আজকেই করতে হবে, পরে করব বলে রেখে দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রথমটি হল কর্মীদের মাঠে নামার নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা জানিয়ে দিয়েছেন, মানসিক প্রস্তুতি নিতে হবে, সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে ময়দানে। ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন, ওই নিষেধাজ্ঞা 2টি কারণে অবৈধ। 1, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। 2, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার, সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে, তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে কয়েকজন নেতা দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। এক নেতা বলেন, তার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাসী ধরা পড়েছে মঙ্গলবারের বৈঠকের ভাষণে। তিনি জোর গলায় দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। তারিখকে চাপে ফেলতে আওয়ামী লীগ 3টি তারিখ বেছে নিয়েছেন। তারিখগুলি হল 7, 17 এবং 26 মার্চ। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা 7, 17 এবং 26 মার্চের কারণে মার্চ মাসকে সেদেশে বলা হয়ে থাকে স্বাধীনতার মাস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের হাসিনা বলেছেন, ওই দিনগুলি সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। গলি থেকে রাজপথ সর্বত্র
স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। শ্রদ্ধা নিবেদন করতে যেতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের তুঙ্গিপাড়ায় তার সমাধিক্ষেত্রে। এর মধ্যে ধানমন্ডির বাড়িতে উগ্রবাদীরা 2 দফায় হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে আওয়ামী লীগ নেত্রীর ঘোষণা তারেক রহমানের প্রশাসন ও বিএনপি দলের ওপর কিছুটা হলেও চাপ তৈরি করবে। বিএনপি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মানে না। তাদের দাবি এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। এদিকে ঢাকায় আসছেন পল কাপুর। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে? মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী 3 মার্চ 2 দিনের বাংলাদেশ সফরে আসছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। পল কাপুরের দিল্লি ও ঢাকা সফর নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তিনি কবে আসছেন তা নিয়েই মূলত জল্পনা চলছিল। অবশেষে জানা যাচ্ছে তিনি মার্চের 3 তারিখ ঢাকায় পদার্পণ করছেন। যদিও ঢাকা পৌঁছানোর আগে তিনি দিল্লিতে থাকবেন। দিল্লিতে তার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ওয়াকিবহল মহলের মতে দিল্লি হয়ে ঢাকা আসার অর্থই হল বাংলাদেশ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার পরই ঢাকায় যাবেন। ওয়াকিবহল মহলের মতে এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে খুব একটা মাথা ঘামাবে না। ফলে দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হতে পারে? উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্যরা একটি বৈঠক করেন। সেই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনাও। ওই বৈঠকেই প্রথমবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দলীয় নেতৃত্বকে এক বিশেষ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। তিনি কোন বার্তা পেয়ে দলীয় নেতৃত্বকে এরকম প্রস্তুতি নিতে বলেছিলেন সেটা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। এখন মনে করা হচ্ছে পল কাপুরের ভারত সফরে আসার খবর এবং দিল্লি থেকে কোনো বার্তা পেয়েই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই তিনি জানিয়ে দেন পল কাপুরের আগমনের বিষয়টি। তার সফরসূচি নিয়েও আলোচনা হয় ওই সাক্ষাতে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছে। কিন্তু ওয়াকিবহল মহলের মতে পল কাপুরের ঢাকা সফরের গুরুত্ব অন্য জায়গায়। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে ভারত চাপ বৃদ্ধি করছে। দিল্লিতে পল কাপুরের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আলোচনায় আওয়ামী লীগের বিষয়টিও তুলবে নয়াদিল্লি। উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে আগামী 12 মার্চ। তার আগেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলতে চাইবে ভারত সরকার। মুহাম্মদ ইউনুসের আমলে যে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, সেগুলি নিয়ে প্রথম অধিবেশনেই আলোচনা হতে পারে। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের জারি করা নির্বাহী আদেশ সংসদে পাশ না করালে সেগুলি স্থায়ী আইনে রূপান্তরিত হবে না। যেটা জানা যাচ্ছে, তারেক রহমানের সরকার হয়তো ওই অধ্যাদেশগুলি আলোচনার টেবিলেই তুলবে না, তবে জামায়াত ও এনসিপি প্রস্তাব তুলতে পারে। সে কারণেই পল কাপুরের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনুস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। এমন সব তাক লাগানো অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দুটি নয়, শত শত। এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে, অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আরেক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাত্র 1 সপ্তাহের মাথায় এমন শত শত লিখিত অভিযোগ জমা পড়ার ঘটনা দেশের ইতিহাসে বিরল। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্যমতে প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বড় হচ্ছে, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে, এই সব অভিযোগের বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিত চিঠি জমা দিয়েছেন। আর এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই ব্যাপক যে তা রীতিমতো দেশের সচেতন মহলকে হতবাক করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসা সব অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া যে বেশ স্পর্শকাতর হবে তা বলাই বাহুল্য।
বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিওয়েট উপদেষ্টার নামেই যখন দুর্নীতির তকমা লাগছে, তখন পুরো বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগগুলোর তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে, এভাবে তিনি বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একেবারেই নতুন কিছু নয়। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকির একাধিক মামলা হয়েছিল, জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া 1 ডজনেরও বেশি অভিযোগ রীতিমতো বিস্ময়কর। একজন আইনজ্ঞ হিসেবে যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। উদাহরণস্বরূপ, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। পিবিআই এর তদন্তে জালিয়াতির প্রমাণ মেলার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অভিযোগ বলছে, আসিফ নজরুল 20 কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য জামিন করিয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার মতো একটি সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন অর্থের লেনদেন হয়ে থাকে, তবে তা রাষ্ট্রের জন্য চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন, সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হলো, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। একটি অভিযোগে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কিনা এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি খাতের দিকে সব সময় সবার নজর থাকে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে উঠেছে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ। সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুদকে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। সূত্র বলছে, স্বাস্থ্য খাতের কেনাকাটায় যেসব সিন্ডিকেট আগে থেকেই সক্রিয় ছিল, তাদের সাথেই আঁতাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা নাম, ঠিকানা ও সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, কিন্তু কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও নাকি সরবরাহ করা হয়েছে। এমনকি তরুণ এই নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আরেক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের অন্তত কিছুটা সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবল সেগুলোকেই আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের অত্যন্ত স্পষ্ট বক্তব্য। যদি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন, তা তিনি যত বড় পদেই থাকেন না কেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাবেক উপদেষ্টারা আসলেই এমন অপকর্ম করেছেন নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেখতে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22 ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26 ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা সিএএস হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় কিউএমসি। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই-তে ছিলেন। তারপর কিউএমজি হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকার আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে এনডিসির কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন কিউএমজি শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা এমজিও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22 ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরড্রকের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করা হয়েছে। সেনাবাহিনীতে সিজিএস এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা এএফজি প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26 ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। এম&কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে, এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাকুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে শিগগিরই সেনাবাহিনীতে আরও কিছু রদবদল হতে পারে।